বন্ধুরা, তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে পড়ছো এবং যাদের যাদের সাবজেক্ট ফিফথ সেমিস্টারে ডিএসসি হিস্ট্রি বিষয়টি আছে, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে সমস্ত পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর। এর আগের 3টি ভিডিওতে সমস্ত 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজকের এই মাস্টার ক্লাসে সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দেব। টোটাল 19টি অতি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও। যারা যারা মনে করছো এই পিডিএফগুলি সংগ্রহ করবে, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। অতি স্বল্প মূল্যে তোমাদের পিডিএফগুলি দিয়ে দেওয়া হবে। এবং বন্ধুরা, তোমরা কোন কলেজ থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে, প্রতিক্রিয়া দিয়ে যাবে। এবং কেউ যদি আমার চ্যানেলে ডোনেশন দিতে চাও, অবশ্যই কিউআরটি স্ক্যান করে যা পারো ডোনেশন দিতে পারো। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও। প্রথম প্রশ্ন, প্রাক আধুনিক চীন কি একটি জেন্ট্রি রাষ্ট্র ছিল? উত্তর হবে হ্যাঁ, প্রাক আধুনিক চীনকে একটি জেন্ট্রি রাষ্ট্র হিসেবে বিবেচনা করা যেতে পারে। জেন্ট্রি শব্দটির দ্বারা বোঝায় এমন একটি সামাজিক শ্রেণী যারা সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করত। এই শ্রেণীর লোকেরা তাদের শিক্ষা ও সামাজিক মর্যাদার কারণে সমাজে একটি বিশেষ স্থান অধিকার করেছিল। চীনে কনফুসিয়াসবাদী দর্শন প্রচলিত ছিল এবং জেন্ট্রি শ্রেণী ছিল এই দর্শনের অনুসারী। তারা সমাজের নেতৃত্ব দিত এবং রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলত। প্রাক আধুনিক চীনে জেন্ট্রি রাষ্ট্রের বৈশিষ্ট্য জমিদারি ও সামাজিক ক্ষমতা। জেন্ট্রি শ্রেণীর ভূমির মালিক ছিল এবং কৃষকদের শ্রমের ওপর নির্ভর করত। তারা সামাজিকভাবে উচ্চ মর্যাদা প্রাপ্ত ছিল। প্রশাসনিক কর্তৃত্ব, সরকারি প্রশাসনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা স্থানীয় পর্যায়ে শাসন পরিচালনা করত এবং কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করত। সাংস্কৃতিক নেতৃত্ব, তারা কনফুসিয়াসবাদী নীতিতে অভিজ্ঞ ছিল এবং সমাজে আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের দায়িত্ব ছিল। তবে এই শ্রেণী ধীরে ধীরে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং জনগণের মধ্যে তাদের প্রতি অসন্তোষ জন্ম নেয়। প্রশ্ন, চুক্তি ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে বিশ্লেষণ করো। উত্তর হবে চুক্তি ব্যবস্থা চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমা শক্তিগুলি চীনের সাথে অসম চুক্তি করে চীনকে তাদের উপনিবেশ করার চেষ্টা করেছিল। এই চুক্তিগুলির ফলে চীনের অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং দেশটি দুর্বল হয়ে পড়ে। চুক্তি ব্যবস্থা চীনা জাতীয়তাবাদের জন্ম দিতে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে গণ্য ছিল। গুরুত্ব, চীনের অর্থনৈতিক পতন। 1842 সালে নানকিং চুক্তি চীনের ওপর প্রথম বাধ্যতামূলক চুক্তি ছিল, যা প্রথম আফিম যুদ্ধের পরে ব্রিটেন চাপিয়ে দেয়। এর ফলে চীনকে হংকং ব্রিটেনকে দিতে হয় এবং বিভিন্ন বন্দর বিদেশি বাণিজ্যের জন্য খুলে দিতে বাধ্য হয়। দ্বিতীয়, বিদেশি শক্তির আধিপত্য। পরবর্তী চুক্তিগুলি যেমন টিয়ানজিন চুক্তি, বেইজিং চুক্তি বিদেশি শক্তির সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাবকে বাড়িয়ে দেয়। তৃতীয় পয়েন্ট, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের জন্ম। চুক্তিগুলি চীনের অভ্যন্তরীণ দুর্বলতাকে প্রকট করে এবং জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, যা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের পথ সুগম করে তোলে। চতুর্থ গুরুত্ব, চীনের আধুনিকায়নের প্রেরণা। চুক্তি ব্যবস্থার কারণে চীনের নেতৃত্ব বুঝতে পারে যে আধুনিক সামরিক শিল্প এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতি ছাড়া বিদেশি শক্তির মোকাবেলা সম্ভব নয়। চুক্তি ব্যবস্থা চীনের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়। এই অধ্যায় চীনা জনগণকে একত্রিত করেছিল এবং আধুনিক চীন গড়ার পথ প্রশস্ত করেছিল। প্রশ্ন, বক্সার বিদ্রোহের প্রেক্ষাপট সংক্ষেপে বিশ্লেষণ করো। উত্তর হবে বক্সার বিদ্রোহ চীনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা বিদেশি সাম্রাজ্যবাদ এবং খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে সাধারণ চীনা জনগণের বিদ্রোহ হিসেবে পরিচিত।
এই বিদ্রোহের প্রেক্ষাপট মূলত নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত। প্রথম, সাম্রাজ্যবাদী আগ্রাসন। 19 শতকের শেষের দিকে ইউরোপীয় দেশগুলো জাপান এবং আমেরিকা চীনের ভূখণ্ড ভাগাভাগি করার চেষ্টা করছিল। এটি চীনের সার্বভৌমত্ব এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয়, অপিয়াম যুদ্ধ এবং অসম চুক্তি। অপিয়াম যুদ্ধের পর চীনকে একের পর এক অসম চুক্তি স্বাক্ষর করতে হয়। এসব চুক্তির মাধ্যমে বিদেশি শক্তিগুলো চীনের বিভিন্ন অংশে বিশেষ অধিকার লাভ করে। বিদেশি মিশনারি কার্যকলাপ। বিদেশি খ্রিস্টান মিশনারিরা গ্রামীণ চীনে ব্যাপক প্রভাব বিস্তার করছিল। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অর্থনৈতিক ও সামাজিক সংকট। চীনে দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং উচ্চ কর মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। এর পাশাপাশি বিদেশি প্রভাব চীনের কৃষি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলে। বক্সারদের সংগঠন। হুয়ান বা বক্সাররা একটি সিক্রেট সোসাইটি ছিল যারা মার্শাল আর্ট অনুশীলন করত। তারা বিদেশি শক্তি এবং খ্রিস্টান প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। সারাংশ: বক্সার বিদ্রোহ ছিল চীনা জনগণের বিদেশি শাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। যদিও এটি সামরিকভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু এটি চীনের জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রশ্ন: দুটি বিষয়কে কেন্দ্র করে এই শতাব্দীর প্রারম্ভে চীনের জাতীয়তাবাদ গড়ে উঠেছিল। প্রথম, মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা। বিষয়টি ব্যাখ্যা করো। উত্তর হবে 19 শতাব্দীর শেষ ভাগ ও 20 শতাব্দীর প্রারম্ভাংশে চীন এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। দুটি প্রধান কারণে চীনের জাতীয়তাবাদী আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। প্রথম, মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা। চীনকে শাসন করা মাঞ্চু রাজবংশকে বিদেশি শাসক হিসেবে দেখা হতো। তাদের শাসনামলে চীনের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। দেশ বিদেশিদের কাছে দাসত্বের মতো অবস্থায় চলে যায়। এই অবস্থা চীনা জাতীয়তাবাদীদের মনে মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তোলে। দ্বিতীয়ত, সাম্রাজ্যবাদ বিরোধিতা। 19 শতাব্দীতে পশ্চিমা শক্তি এবং জাপান চীনের উপর আক্রমণ চালিয়ে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে। চীনের বিভিন্ন অংশকে বিদেশিরা নিজেদের উপনিবেশ করে নেয়। এই পরিস্থিতিতে চীনা জনগণের মধ্যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিশোধের ভাবনা জন্ম নেয়। এই দুটি কারণ মিলে চীনের জাতীয়তাবাদী আন্দোলনকে জোরালো করে তোলে এবং পরবর্তীতে চীনের ইতিহাসের গতিপথকে বদলে দেয়। প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান সংক্ষেপে আলোচনা করো। উত্তর হবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান একটি দীর্ঘ রাজনৈতিক, সামরিক এবং সামাজিক সংগ্রামের ফল। 1949 সালে 1 অক্টোবর মাও জেডংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। এর পেছনে প্রধান কারণগুলো হলো গৃহযুদ্ধের পটভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কুওমিন্টাং এবং চীনা কমিউনিস্ট পার্টি এর মধ্যে ক্ষমতা দখলের গৃহযুদ্ধ শুরু হয়। কুওমিন্টাং দুর্নীতি এবং অভ্যন্তরীণ অস্থিরতায় দুর্বল হয়ে পড়ে, যেখানে কমিউনিস্ট পার্টি গ্রামীণ জনগণের সমর্থন আদায় করে শক্তিশালী হয়। মাও জেডংয়ের নেতৃত্ব। মাও জেডং এর কার্যকারী নেতৃত্ব এবং তার কৌশল, যেমন গ্রামীণ অঞ্চল থেকে সামরিক শক্তি সংগঠিত করা এবং ভূমি সংস্কার বাস্তবায়ন কমিউনিস্টদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষ। কুওমিন্টাং সরকারের অদক্ষতা, বিদেশি শক্তির প্রভাব এবং দুর্নীতির কারণে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিপরীতে কমিউনিস্টরা ভূমিহীন কৃষক ও শ্রমিক শ্রেণীর সমর্থন পেয়েছিল। বিদেশি শক্তির ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্র কুওমিন্টাংকে সমর্থন করলেও সোভিয়েত ইউনিয়ন চীনা কমিউনিস্ট পার্টিকে সাহায্য করে। কুওমিন্টাং নেতৃত্ব
প্রধান ভূখণ্ড থেকে পরাজিত হয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। পঞ্চম পয়েন্ট, 1949 সালের বিজয়। 1949 সালে কমিউনিস্ট বাহিনী কুওমিন্টাংকে পরাজিত করে এবং 1 অক্টোবর মাও জেদং বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারের গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ঘোষণা করেন। এর গুরুত্ব: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার মাধ্যমে শতাব্দী ধরে চলা গৃহযুদ্ধ, বিদেশি আগ্রাসন এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা শেষ হয়। নতুন সরকার সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করে এবং শিল্প, কৃষি ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক বিবর্তন আসে। এটি চীনের ঐতিহ্যগত ফিউডাল ব্যবস্থার অবসান ঘটায় এবং আধুনিক রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করে। প্রশ্ন: তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল? তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করতে গেলে চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উঠে আসে। এই বিদ্রোহটি 1850 থেকে 1868 সালের মধ্যে ঘটে এবং এটি চিং সাম্রাজ্যের বিরুদ্ধে একটি বড় ধরনের গণ আন্দোলন ছিল। বিদ্রোহটির নেতৃত্ব দিয়েছিলেন হং সিউ ছুয়ান, যিনি নিজেকে যিশুর ছোট ভাই বলে দাবি করেছিলেন। তবে এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল। প্রথম, তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণসমূহ। নেতৃত্বের দুর্বলতা। তাইপিং বিদ্রোহের নেতৃত্ব একাধিক দুর্বলতা দেখা গিয়েছিল। নেতারা ধর্মীয় মতবাদের দিকে বেশি মনোযোগ দিতেন এবং রাজনৈতিক ও সামরিক কৌশলের দিকে কম মনোযোগ দিতেন। দ্বিতীয়, সামরিক কৌশলের অভাব। বিদ্রোহীরা আধুনিক যুদ্ধ কৌশল সম্পর্কে অজ্ঞ ছিলেন, ফলে তারা চীনা সরকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছিল। আর্থিক সমস্যা। বিদ্রোহীদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল, তারা যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেনি। সামাজিক সমর্থনের অভাব। বিদ্রোহীরা সকল শ্রেণীর মানুষের সমর্থন পায়নি। অনেক কৃষক ও শহরের মানুষ বিদ্রোহের বিরোধিতা করেছিল। বিদেশি শক্তির হস্তক্ষেপ। বিদেশি শক্তি, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স, চীনা সরকারকে সাহায্য করেছিল, ফলে বিদ্রোহীদের পরাজয় অনিবার্য হয়ে পড়েছিল। আদর্শগত দ্বন্দ্ব। তাইপিং আন্দোলনের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব দেখা দিয়েছিল। নেতৃত্বের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছিল, যা আন্দোলনকে দুর্বল করেছিল। এইভাবেই অভ্যন্তরীণ সমস্যা, সামরিক দুর্বলতা এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের কারণে তাইপিং বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এটি চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রয়েছে। প্রশ্ন: 100 দিবসের সংস্কারের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 100 দিবসের সংস্কার ছিল চীনের আধুনিকীকরণের প্রথম গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এই সংস্কারের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা দেশগুলির মতো চীনকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক, সামাজিক এবং সামরিক সংস্কার করা। যদিও এই সংস্কার অর্থপূর্ণ ফলাফল আনতে ব্যর্থ হয়, তবুও এটি চীনা জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলে এবং পরবর্তী চীনের আধুনিকীকরণের পথ প্রশস্ত করে। 100 দিবসের সংস্কারের গুরুত্ব। প্রথম, আধুনিকীকরণের সূচনা। এই সংস্কারের মাধ্যমে চীন পশ্চিমা দেশগুলির মতো আধুনিকীকরণের পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয়, অর্থনৈতিক সংস্কার। শিল্পায়ন, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সংস্কার করা হয়। এটি চীনের অর্থনীতির ব্যাপক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক পরিবর্তন। সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়। শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলাদের অধিকারের ক্ষেত্রে উন্নতি হয়। রাজনৈতিক পরিবর্তন। রাজনৈতিক ব্যবস্থায় কিছু সংস্কার করা হয়, তবে চীন কমিউনিস্ট পার্টির একদলীয় শাসন ব্যবস্থা বজায় রাখে। পঞ্চম, পশ্চিমা দেশগুলির সাথে সম্পর্ক উন্নয়ন। এই সংস্কারের ফলে চীন এবং পশ্চিমা দেশগুলির মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়। 100 দিবসের সংস্কার চীনের আধুনিক ইতিহাসে এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি চীনের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন, চীনের ঐতিহ্যগত সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে, চীনের ঐতিহ্যগত সমাজ ব্যবস্থা ছিল মূলত সামন্ততান্ত্রিক, যেখানে পরিবার এবং জাতি ছিল সমাজের মূল ভিত্তি। কনফুসিয়ান নীতিমালার প্রভাব এই সমাজে গভীরভাবে পতিত ছিল। পরিবার প্রধান পদ্ধতি চালু ছিল, যেখানে পিতৃসত্তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। সামাজিক শ্রেণী বিভাজন ছিল সুস্পষ্ট। সমাজ সাধারণত 4টি প্রধান শ্রেণীতে বিভক্ত ছিল: পণ্ডিত ও প্রশাসক। রাষ্ট্রের প্রশাসন এবং শিক্ষিত শ্রেণীর লোকেরা এই স্তরের অন্তর্ভুক্ত ছিল। কৃষকরা, তারা উৎপাদনের মূল চালিকা শক্তি ছিল এবং চাষের নিয়োজিত ছিল। শিল্পী এবং কারিগর, তারা হস্তশিল্প এবং কারিগরি কাজ করত। বণিকরা অর্থনৈতিক কার্যক্রমে জড়িত হলেও সামাজিক মর্যাদায় তারা নিচের স্তরে ছিল। চীনের সমাজে প্রথাগত মূল্যবোধ যেমন বংশমর্যাদা, অনুগত এবং প্রজাদের প্রতি শাসকের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে এই ব্যবস্থায় সামাজিক গতিশীলতা সীমিত ছিল এবং সাধারণ শ্রেণী পরিবর্তন কঠিন ছিল। চীনের অর্থনৈতিক জীবনে কম্প্রাদর শ্রেণীর প্রধান প্রভাব কী ছিল? কম্প্রাদর শ্রেণী ছিল চীনের উপনিবেশবাদী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা বিদেশি বণিক এবং শিল্প প্রতিষ্ঠানের স্থানীয় সহযোগী হিসেবে কাজ করত। এই শ্রেণীর প্রভাব চীনের অর্থনৈতিক জীবনে গভীরভাবে অনুভূত হয়েছিল। প্রথমত, বিদেশি বাণিজ্যের প্রসার। কম্প্রাদর শ্রেণী চীনের অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে সংযোগ স্থাপন করত। তারা বিদেশি কোম্পানির জন্য স্থায়ীভাবে বাণিজ্যিক পরিবেশ তৈরি করত। স্থায়ী শিল্পের ক্ষতি। বিদেশি পণ্যের প্রচার এবং বিক্রয়ের ফলে চীনের স্থানীয় হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থনৈতিক বৈষম্যের বৃদ্ধি। এই শ্রেণী বিদেশি শক্তির সাথে সম্পৃক্ত হওয়ায় তাদের আর্থিক অবস্থা উন্নতি হয়, কিন্তু সাধারণ চীনা জনগণ আরও দরিদ্র হয়ে পড়ে। চতুর্থ, বিদেশি আধিপত্যকে শক্তিশালী করা। কম্প্রাদর শ্রেণী বিদেশি শক্তির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যকে চীনে প্রতিষ্ঠা করতে সাহায্য করে, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী ও বিপ্লবী আন্দোলনের জন্য একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। এই শ্রেণী একদিকে চীনের অর্থনীতিকে বৈশ্বিক বাজারে সংযুক্ত করলেও অন্যদিকে এটি চীনের ঐতিহ্যগত অর্থনৈতিক কাঠামো এবং সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। প্রশ্ন, লং মার্চের উপর টিকা। লং মার্চ চীনের কমিউনিস্ট বিপ্লবের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন কুওমিন্টাং বাহিনীর বিরুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টি একটি প্রতিরোধমূলক যাত্রা ছিল। প্রায় ৮৬,০০০ সৈনিক ও সমর্থক দক্ষিণ পশ্চিম চীনের জিয়াংসি প্রদেশ থেকে যাত্রা শুরু করেন এবং প্রায় ১২,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেন। লং মার্চের সময় চরম প্রতিকূল পরিবেশ, শত্রুপক্ষের আক্রমণ, খাদ্যাভাব এবং শারীরিক ক্লান্তি সত্ত্বেও সিপিসি সদস্যরা নিজেদের আদর্শে অবিচল থাকেন। এই যাত্রা মাও সেতুংকে দলের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং কমিউনিস্ট মতাদর্শের প্রচার ও চীনের সাধারণ মানুষের সমর্থন অর্জনে সহায়ক হয়। লং মার্চের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং চীনের বিপ্লবী ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। এটি সাহস, সংহতি এবং আদর্শগত লড়াইয়ের প্রতীক হিসেবে চীনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। প্রশ্ন, চীনের মুক্তদার নীতির উপর টিকা লেখো। মুক্তদার নীতি ছিল চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নীতি। এই নীতির অধীনে বিদেশি জাহাজগুলোকে চীনের নির্দিষ্ট কিছু বন্দরে এসে বাণিজ্য করার অনুমতি দেওয়া হতো। এই নীতির মূল উদ্দেশ্য ছিল বিদেশিদের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে রাজস্ব আয় করা। মুক্তদার নীতির গুরুত্ব। চীন ও পশ্চিমা দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক। এই নীতির ফলে চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়।
চীনে পশ্চিমা সংস্কৃতির প্রভাব। মুক্তদার নীতির ফলে চীনে পশ্চিমা সংস্কৃতির প্রভাব পড়তে শুরু করে। তৃতীয়, চীনের অর্থনীতিতে পরিবর্তন। এই নীতির ফলে চীনের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। চীনের দুর্বলতা প্রকাশ। এই নীতির মাধ্যমে পশ্চিমা দেশগুলো চীনের দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। মুক্তদার নীতির প্রভাব। প্রথম, সামাজিক পরিবর্তন। চীনের সমাজে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। দ্বিতীয়, রাজনৈতিক অস্থিরতা। চীনের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। তৃতীয়, চীনের সার্বভৌমত্বের উপর হুমকি। এই নীতি চীনের সার্বভৌমত্বের উপর একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছিল। সংক্ষেপে বলা যায়, মুক্তদার নীতি চীনের ইতিহাসে একটি বিভক্তকারী ঘটনা ছিল। একদিকে এই নীতি চীনকে বিশ্বের সাথে যুক্ত করেছে, অন্যদিকে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি তৈরি করেছে। এই নীতির ফলে চীনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে। প্রশ্ন, প্রথম ইঙ্গ চীন যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। প্রথম ইঙ্গ চীন যুদ্ধ চীন এবং ব্রিটেনের মধ্যে সংগঠিত হয়। এটি মূলত ব্রিটিশদের আফিম বাণিজ্যের উপর চীনা সরকারের নিষেধাজ্ঞার কারণে শুরু হয়। চীন এই বাণিজ্য বন্ধ করতে চাইলেও ব্রিটেন তাদের সামরিক শক্তি ব্যবহার করে বাধা দেয়। যুদ্ধের পটভূমি। চীনের বাজারে ব্রিটেন বিপুল পরিমাণ আফিম আমদানি করত, যা চীনা সমাজের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। চীনের চিং সাম্রাজ্য আফিম বাণিজ্য নিষিদ্ধ করলে উত্তেজনা বাড়ে এবং ব্রিটেনের সামরিক হস্তক্ষেপ শুরু করে। নানকিং চুক্তি। যুদ্ধে ব্রিটেন বিজয় লাভ করলে 1842 সালে চীনের সঙ্গে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে চীন হংকং দ্বীপ ব্রিটেনকে প্রদান করে। চীনের 5টি প্রধান বন্দর বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হয়। ব্রিটিশদের জন্য বিশেষ বাণিজ্য সুবিধা ও বিচারিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। চীনকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। যুদ্ধের গুরুত্ব। চীনের অপমানের শতাব্দীর সূচনা। প্রথম ইঙ্গ চীন যুদ্ধ চীনের উপর পশ্চিমা ঔপনিবেশিক শক্তির আধিপত্যের শুরু করে। চীন তার সার্বভৌমত্ব হারাতে শুরু করে এবং এটি চীনের ইতিহাসে অপমানের শতাব্দী হিসেবে পরিচিত হয়। চীনা সমাজে বিশৃঙ্খলা। যুদ্ধ এবং চুক্তির কারণে চীনের অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়। আফিমের ব্যাপক প্রভাব সমাজে মাদকাসক্তি এবং নৈতিক অবক্ষয় সৃষ্টি করে। পশ্চিমা শক্তির প্রবেশ। এই যুদ্ধে বিজয়ের ফলে ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় শক্তি চীনে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। আধুনিকীকরণের প্রয়োজনীয়তা। এই যুদ্ধ চীনের শাসকদের তাদের সামরিক এবং অর্থনৈতিক কাঠামো আধুনিকায়নের প্রয়োজনীয়তা বুঝতে বাধ্য করে, যা পরবর্তীতে সংস্কারের পথে এগিয়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রভাব। চীনের বাজার পশ্চিমা দেশগুলো উন্মুক্ত হয়, যা এশিয়ার বাণিজ্য কাঠামো বদলে দেয়। প্রথম ইঙ্গ চীন যুদ্ধ কেবল সামরিক সংঘাত ছিল না, বরং এটি চীনের ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে আধুনিকতার দিকে ধাবিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে চীনে পশ্চিমা শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে এটি চীনের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথ তৈরি করে। চীনের 1911 বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। চীনের 1911 সালের বিপ্লব, যা সিনহাই বিপ্লব নামে পরিচিত, চীনের ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের পথ খুলে দেয়। প্রেক্ষাপট: কিং রাজবংশের দুর্বলতা। 17শো শতাব্দী থেকে শুরু করে 1911 সাল পর্যন্ত মাঞ্চুদের নেতৃত্বাধীন কিং রাজবংশ চীন শাসন করেছিল, কিন্তু বিদেশি শক্তির আক্রমণ, দুর্নীতি এবং শাসন ব্যবস্থার অদক্ষতার কারণে এটি দুর্বল হয়ে পড়ে। প্রথম ও দ্বিতীয় আফিম যুদ্ধ। 19 শতাব্দীতে চীন ব্রিটেনের সাথে আফিম যুদ্ধের শিকার হয় এবং একাধিক অসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। এর ফলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি শক্তির আধিপত্য। পশ্চিমা উপনিবেশবাদী শক্তি এবং জাপানের ক্রমবর্ধমান হস্তক্ষেপ চীনের অভ্যন্তরীণ
ও অর্থনৈতিক সংকটকে গভীরতর করে। টাইপিং ও বক্সার বিদ্রোহ 19 শতকের মাঝামাঝি এবং শেষের দিকে এই দুটি বৃহৎ বিদ্রোহের ফলে চীনের জনগণ কিং রাজবংশের শাসনের প্রতি আস্থা হারায়। বুদ্ধিজীবীদের আন্দোলন সান ইয়াতসেন এবং তার সমমনা বুদ্ধিজীবীরা প্রজাতন্ত্র স্থাপনের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক শাসনের ধারণা প্রচার করেন। অর্থনৈতিক দুরবস্থা, রাজস্ব সংকট, কৃষি উৎপাদনের নিম্নগতি এবং জনগণের দারিদ্র্যের কারণে চীনে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তম পয়েন্ট, সামরিক দুর্বলতা। চীনের সেনাবাহিনী আধুনিক শক্তির সঙ্গে পাল্লা দিতে অক্ষম ছিল, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়। বিপ্লবের ফলাফল 1911 সালের অক্টোবরের এই বিপ্লব সংগঠিত হয়। কিং রাজবংশের পতন ঘটে এবং সান ইয়াতসেনের নেতৃত্বে চীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এই প্রজাতন্ত্র শীঘ্রই অভ্যন্তরীণ সংকট এবং সামরিক শাসকদের দ্বন্দ্বে জর্জরিত হয়। এই বিপ্লব চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এবং পরবর্তী সময়ে আধুনিক চীনের পথ তৈরি করে। প্রশ্ন, প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠন সম্পর্কে টিকা লেখো। প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠন ছিল অত্যন্ত জটিল এবং কঠিন। হাজার হাজার বছর ধরে বিভিন্ন রাজবংশের উত্থান পতন ঘটলেও কিছু মূল বৈশিষ্ট্য সবসময় ছিল। প্রথম, সাম্রাজ্যবাদ। চীনে সাম্রাজ্যবাদ ছিল রাজনৈতিক ব্যবস্থার মূল। সম্রাটকে দেবতার মতো মানা হতো এবং তিনিই সর্বশক্তিমান ছিলেন। দ্বিতীয়, কনফুসিয়াসবাদ। কনফুসিয়াসবাদের নীতিগুলি সামাজিক স্থিতিশীলতা ও শাসকের দায়িত্ববোধের উপর জোর দিত। তৃতীয়ত, আমলাতন্ত্র। চীনে একটি বিশাল আমলাতন্ত্র ছিল যারা সম্রাটের আদেশ পালন করত। সামাজিক শ্রেণীবিন্যাস। সমাজে কঠোর শ্রেণীবিন্যাস ছিল। সম্রাট, আমলা, জমিদার, কৃষক, শ্রমিকরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল। ধর্মের প্রভাব। কনফুসিয়াসবাদ ছাড়াও তাওবাদ ও বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। সংক্ষেপে বলা যায়, প্রাক আধুনিক চীনে কেন্দ্রীকৃত সাম্রাজ্য, কনফুসিয়াসবাদের প্রভাব, জটিল আমলাতন্ত্র এবং কঠোর সামাজিক শ্রেণীবিন্যাস ছিল রাজনৈতিক সংগঠনের মূল বৈশিষ্ট্য। চীনের ইতিহাসে মাও সেতুংয়ের অবদান আলোচনা করো। মাও সেতুং চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা এবং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্ব চীনের ইতিহাস এক নতুন যুগের সূচনা করে। মাও এর প্রধান অবদান, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব প্রতিষ্ঠা। 1227 সালে কুওমিন্টাংয়ের সঙ্গে গৃহযুদ্ধ শুরু হলে মাও গ্রামীণ কৃষকদের সংগঠিত করে কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করেন। লং মার্চের মাধ্যমে মাও পার্টির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং চীনকে কৃষক ও শ্রমিক শ্রেণীর মধ্যে সমর্থন বৃদ্ধি করেন। গৃহযুদ্ধ এবং জাপানি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম। মাও কুওমিন্টাংয়ের বিরুদ্ধে গৃহযুদ্ধে নেতৃত্ব দেন এবং একই সময়ে জাপানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা। 1949 সালে কুওমিন্টাংয়ের পরাজয়ের পর মাও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করেন এবং দেশকে সমাজতান্ত্রিক পথে পরিচালিত করেন। পঞ্চম, ভূমি সংস্কার। কৃষকদের মধ্যে জমি বিতরণের মাধ্যমে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটান। ষষ্ঠম পয়েন্ট, মহান লিপ ফরওয়ার্ড। কৃষি ও শিল্প খাতে দ্রুত উন্নয়নের জন্য এই কর্মসূচি চালু করেন, তবে এটি ব্যর্থ হয় এবং বড় ধরনের খাদ্য সংকট সৃষ্টি হয়। সাংস্কৃতিক বিপ্লব। সমাজতান্ত্রিক আদর্শ রক্ষা এবং প্রতিপক্ষদের নির্মূল করার জন্য সাংস্কৃতিক বিপ্লব চালান। এটি চীনের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে।
মাওয়ের ঐতিহাসিক ভূমিকা। মাও চীনের ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থাকে ভেঙে আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। যদিও তার কিছু নীতি বিতর্কিত, তবে চীনের ইতিহাসে তার অবদান অপরিসীম। বক্সার প্রোটোকলের বৈশিষ্ট্য আলোচনা করো। বক্সার প্রোটোকল 1901 সালের চীন এবং বিদেশি শক্তিগুলির মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি, যা বক্সার বিদ্রোহের পরে চীনের পরাজয়ের ফলস্বরূপ আরোপিত হয়। এটি চীনের ইতিহাসে একটি অত্যন্ত অপমানজনক চুক্তি হিসেবে বিবেচিত। বৈশিষ্ট্যসমূহ: বৃহৎ যুদ্ধ ক্ষতিপূরণ। চীনকে 450 মিলিয়ন তাইল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, যা 39 বছরের মধ্যে সুদসহ পরিশোধ করতে হতো। বিদেশি সেনার উপস্থিতি। বেইজিং এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে বিদেশি সেনা অবস্থান বজায় রাখার অনুমতি দেওয়া হয়। চীনা কূটনীতিকদের শাস্তি। বিদ্রোহে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বুদ্ধিজীবীদের কঠোর শাস্তি দেওয়া হয়। অস্ত্র আমদানির উপর নিষেধাজ্ঞা। চীনকে বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে নিষেধ করা হয়, যা সামরিক শক্তি আরও দুর্বল করে। অপমানজনক ক্ষমা চাওয়া। চীনা সরকারকে বিদেশি কূটনীতিকদের হত্যা ও আক্রমণের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়। প্রাচীন প্রতিরক্ষা স্থানগুলি ধ্বংস। প্রাচীন প্রতিরক্ষা স্থাপনাগুলি ধ্বংস। পেইহো নদীর তীরবর্তী প্রতিরক্ষা দুর্গগুলি ধ্বংস করা হয়। ফলাফল: বক্সার প্রোটোকলে চীনের সার্বভৌমত্বকে আরও দুর্বল করে এবং বিদেশি শক্তির কর্তৃত্ব বৃদ্ধি করে। এটি চীনের জনগণের মধ্যে বিদেশি শক্তির প্রতি বিরূপ মনোভাব আরও তীব্র করে তোলে এবং পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা জাগায়। প্রশ্ন: মে 4 আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। মে 4 আন্দোলন চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন চীনের বুদ্ধিজীবী, ছাত্র এবং জনসাধারণের মধ্যে একটি জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলেছিল। আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল: বৈদেশিক হস্তক্ষেপ বিরোধিতা। আন্দোলনের মূল কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সন্ধিতে চীনের স্বার্থকে উপেক্ষা করা হয়েছিল। বিশেষ করে জার্মানির শিশুগাও প্রদেশ জাপানকে হস্তান্তর করা চীনাবাসীর কাছে অপমানজনক বলে মনে করা হয়েছিল। দ্বিতীয়, জাতীয়তাবাদী চেতনা। এই আন্দোলনে জাতীয়তাবাদী চেতনা প্রবলভাবে প্রকাশ পেয়েছিল। চীনের জনগণ বিদেশি শক্তিদের হস্তক্ষেপের বিরোধিতা করে নিজেদের দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করতে চেয়েছিল। বুদ্ধিজীবীদের নেতৃত্ব। এই আন্দোলনে বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনসাধারণকে সচেতন করে তুলেছিল। ছাত্রদের অংশগ্রহণ। ছাত্ররা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তারা মিছিল, বিক্ষোভ এবং ধর্মঘটের মাধ্যমে সরকারকে চাপ দিয়েছিল। সামাজিক পরিবর্তনের দাবি। এই আন্দোলনের মাধ্যমে চীনের সমাজে ব্যাপক পরিবর্তনের দাবি উঠেছিল। জনগণ গণতান্ত্রিক সরকার, সামাজিক সমতা এবং শিক্ষার উন্নতি চেয়েছিল। নতুন চিন্তাধারার জন্ম। এই আন্দোলনের ফলে চীনে নতুন চিন্তাধারা জন্ম হয়েছিল। বুদ্ধিজীবীরা পশ্চিমা দেশগুলির আধুনিক চিন্তাধারা গ্রহণ করে চীনের উন্নতির জন্য নতুন পথ খুঁজতে শুরু করেছিল। মে 4 আন্দোলন চীনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল। এই আন্দোলনের ফলে চীনের জাতীয়তাবাদী চেতনা জাগৃত হয়েছিল এবং দেশটি আধুনিকীকরণের পথে এগিয়ে যেতে শুরু করেছিল। তাইপিং বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তাইপিং বিদ্রোহ চীনের কিং রাজবংশের সময়ে সংগঠিত একটি বৃহৎ কৃষক বিদ্রোহ, যা 1850 থেকে 1868 সালের মধ্যে ঘটে। এটি চীনের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী এবং বৃহত্তম বিদ্রোহ ছিল। তাইপিং বিদ্রোহের প্রকৃতি। ধর্মীয় এবং আদর্শিক ভিত্তি। তাইপিং বিদ্রোহের নেতৃত্ব দেন হং সিউচুয়ান, যিনি নিজেকে খ্রিস্টান এবং যিশুর ভাই বলে দাবি করেন। তিনি একটি নতুন ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠা করেন, যা চীনের ঐতিহ্যবাহী কনফুসিয়ান এবং বৌদ্ধ মতবাদের বিরুদ্ধে ছিল। তিনি স্বর্গীয় রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন।
দ্বিতীয়, সামাজিক বিপ্লবের ধারা। বিদ্রোহটি চীনের কৃষক শ্রেণীর সামাজিক ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। জমির বন্টন, সম্পদের ভাগাভাগি এবং সাম্যবাদী আদর্শ বিদ্রোহের মূল প্রেরণা ছিল। অর্থনৈতিক ও কৃষিজীবী আন্দোলন। অর্থনৈতিক দুরবস্থা, দুর্ভিক্ষ এবং কৃষকদের উপর অতিরিক্ত কর চাপের ফলে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে। বিদ্রোহীরা জমিদার ও অভিজাত শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলে। সামরিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য। বিদ্রোহ সামরিক দিক থেকে অত্যন্ত সংগঠিত ছিল। বিদ্রোহীরা বিশাল আকারের একটি সেনাবাহিনী গঠন করেন এবং দক্ষিণ চীনের বিশাল অঞ্চল দখল করে। হং সিউচুয়ানের নেতৃত্বে একটি সমান্তরাল সরকার গঠিত হয়েছিল। জাতিগত এবং সাংস্কৃতিক বিরোধ। মাঞ্চুদের নেতৃত্বাধীন কিং রাজবংশের শাসন ছিল চীনের সংখ্যাগরিষ্ঠ হান জনগোষ্ঠীর জন্য বিরক্তিকর কারণ। এই বিদ্রোহ মাঞ্চু রাজবংশের বিরুদ্ধে হান জাতীয়তাবাদী আবেগকে তুলে ধরে। বিদেশি প্রভাব ও প্রতিরোধ। যদিও বিদ্রোহীরা মাঞ্চুদের পতন চেয়েছিলেন, বিদেশি শক্তি কিং রাজবংশকে সমর্থন দেয়, কারণ তারা চীনের স্থিতিশীলতা এবং নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে চেয়েছিল। ফলাফল স্বরূপ বিদ্রোহের ফলে প্রায় 2 কোটি মানুষ প্রাণ হারায়, যা চীনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। কিং রাজবংশ সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকে, তবে এটি আরও দুর্বল হয়ে পড়ে এবং চীনের আধুনিকীকরণের প্রয়োজনীয়তা আরও তীব্র হয়ে ওঠে। উপসংহার: তাইপিং বিদ্রোহ ছিল চীনের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অপব্যবস্থার বিরুদ্ধে একটি ব্যাপক প্রতিক্রিয়া। এটি শুধুমাত্র একটি সামরিক বিদ্রোহ নয়, বরং চীনের সমাজে পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। তবে বিদ্রোহ সফল না হলেও এটি চীনের আধুনিকীকরণ এবং জাতীয়তাবাদী আন্দোলনের পূর্বসূত্র হিসেবে কাজ করেছিল। ক্যান্টন বাণিজ্য সম্পর্কে টিকা লেখো। ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা ছিল চীনের সাথে বিদেশি বাণিজ্যের একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা। এটি 1757 থেকে 1842 সাল পর্যন্ত কার্যকর ছিল। এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল চীনে বিদেশি বাণিজ্যকে সীমিত রাখা এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করা। বৈশিষ্ট্য: কেন্দ্রীয় স্থান। ক্যান্টন শহর ছিল এই বাণিজ্য ব্যবস্থার একমাত্র বৈধ কেন্দ্র। কো হং ব্যবস্থাপনা। বিদেশি বণিকদের সাথে বাণিজ্য পরিচালনার জন্য চীনা সরকার বিশেষ ব্যবসায়িক গোষ্ঠী বা কো হং নিয়োগ করেছিল। বিদেশি নিয়ন্ত্রণ। বিদেশি বণিকদের ক্যান্টনে থাকতে হতো এবং সেখানেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। সীমিত বাণিজ্য শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে এবং চীনা সরকারের অনুমোদিত পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। গুরুত্ব: চীন চা, সিল্ক এবং চীনামাটি জিনিসপত্র রপ্তানি করত, এর বদলে রূপা গ্রহণ করত। এই ব্যবস্থা চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করেছিল, তবে এটি বিদেশি বণিকদের জন্য সীমাবদ্ধ ছিল। ব্রিটেন সহ অনেক দেশের জন্য এই ব্যবস্থা অসন্তোষের কারণ হয়ে ওঠে, যা পরে প্রথম আফিম যুদ্ধ শুরু হওয়ার একটি কারণ হয়ে দাঁড়ায়। শেষ: 1842 সালের নানকিং চুক্তির মাধ্যমে এই ব্যবস্থা বিলুপ্ত হয় এবং চীন তার বন্দরগুলো বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে বাধ্য হয়।